হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, আমরা আজকের এই টিউটোরিয়ালে গালিভার্স ট্রাভেলস এর বাকি অংশ নিয়ে উপস্থিত হয়েছি। এটি এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপার টেক্সট বইয়ের ইউনিট 15 লেসন 3 তে রয়েছে ওল্ড এডিশনের বই অনুসারে, আর নিউ এডিশনের বইয়ে এটি রয়েছে ইউনিট 11 লেসন 3 তে। লেসনটির নাম হচ্ছে ইমাজিনারি ট্রাভেল। মেইনলি এটা গালিভার্স ট্রাভেলস এর কাহিনী এই গল্পটিতে ফুটিয়ে তোলা হয়েছে। তাহলে কথা না বাড়িয়ে আমরা বাদবাকি অংশটুকু শুরু করি। দেখুন, আমরা আগের দুইটি টিউটোরিয়ালে যতটুকু শিখেছিলাম তা হচ্ছে ঠিক এই পর্যন্ত। অর্থাৎ এই পর্যন্ত আমরা আগের দুটি টিউটোরিয়ালে শিখেছিলাম। আজকে এখান থেকে শুরু করব। তাহলে শুরু করা যাক। For as to what we have heard, you affirm that there are other kingdoms and states in the world inhabited by human creatures as large as yourself. Our philosophers are in much doubt and would rather conjecture that you dropped from the moon or one of the stars, because it is certain that 100 mortals of your bulk would in a short time destroy all the fruits and cattle of His Majesty's dominions. Besides, our histories of 6,000 moons make no mention of any other regions than the two great empires of Lilliput and Blefuscu. অনেক বড় সেন্টেন্স, আর এই বড় সেন্টেন্সটির মধ্যে বেশ কিছু নতুন শব্দ রয়েছে। আমরা প্রথমে নতুন শব্দগুলোকে জেনে নেই। এখানে দেখুন, প্রথমেই রয়েছে as to, এটি একটি ফ্রেজ। as to মানে সম্বন্ধে বা বিষয়ে, অর্থাৎ এটার সিনোনিম আমরা বলতে পারি রিগার্ডিং অথবা অ্যাবাউট অথবা রিলেটিং ইত্যাদি। এরপরে দেখুন, এখানে একটি শব্দ রয়েছে অ্যাফার্ম। অ্যাফার্ম ভার্ব, অ্যাফার্মেশন নাউন, অ্যাফার্মেটিভ অ্যাডজেক্টিভ। এখন এই অ্যাফার্ম মানে কি? অ্যাফার্ম হচ্ছে নিশ্চিত করে বলা বা নিশ্চিন্তে বলা, অথবা হাবোদক উত্তর দেয়া বা হাবোদক ভাবে বলা। তাহলে দেখুন, এই অ্যাফার্মের সিনোনিম হিসেবে আমরা বলতে পারি ক্লেইম অথবা অ্যালেজ অথবা অ্যাসার্ট অথবা অ্যাভার ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম অর্থাৎ বিপরীতার্থক শব্দ আমরা কি বলতে পারি বলুন তো? অর্থাৎ কোনো কিছু নিশ্চিতভাবে বলা, এটার উল্টাটা হবে হলো কোনো কিছু অনিশ্চিতভাবে বলা অথবা নেগেটিভ ভাবে বলা, অর্থাৎ নাবোধক উত্তর দেয়া। তার মানে এটার অ্যান্টোনিম হিসেবে আমরা বলতে পারি নিগেট অথবা ডিনাই অথবা গেইনসে ইত্যাদি। এরপরে দেখুন, কিংডম মানে রাজ্য, এটা আমাদের জানা আছে, এটি নাউন। আর এই কিংডমের সিনোনিম আমরা বলতে পারি স্টেট অথবা রিয়লম অথবা এম্পায়ার অথবা রিজিয়ন অথবা মনার্কি অথবা ডমিনিয়ন অথবা সভরেন্টি ইত্যাদি। আর এখানে দেখুন একটি শব্দ আছে ইনহেবিট ভার্ব থেকে ইনহেবিটেড ভার্বের পাস্ট পার্টিসিপল করা হয়েছে। ইনহেবিট ভার্বের মানে হচ্ছে বসবাস করা বা বসতি স্থাপন করা। তাহলে এটার সিনোনিম হিসেবে আমরা বলতে পারি লিভ অথবা ডুয়েল অথবা রিসাইড অথবা সেটেল অথবা ডোমেস্টিকেট ইত্যাদি। আর দেখুন, এইখানে আরেকটি শব্দ রয়েছে ডাউট। ডাউট হচ্ছে নাউন, সন্দেহ। তাহলে এই ডাউটের আমরা সিনোনিম হিসেবে বলতে পারি আনসার্টেনটি অথবা ডিস্ট্রাস্ট অথবা স্কেপটিসিজম অথবা হেজিটেশন অথবা ইনক্রেডুলিটি অথবা ডিসবিলিভ অথবা সাসপিশন ইত্যাদি। আর তাহলে এই ডাউটের অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ আমরা কি বলতে পারি? মানে সংশয় বা সন্দেহের বিপরীত হলো কি? নিশ্চিত। তার মানে আমরা বলবো সার্টেনটি অথবা কনভিকশন অথবা বিলিভ অথবা শিওরনেস অথবা ফার্মনেস অথবা অ্যাসুরেন্স ইত্যাদি। আর এইখানে দেখুন একটি ভার্ব আছে কনজেকচার। কনজেকচার হচ্ছে অনুমান করা। তার মানে সিনোনিম হিসেবে আমরা বলতে পারি থিঙ্ক অথবা এস্টিমেট অথবা গেস অথবা সারমাইজ ইত্যাদি। আর ড্রপ ভার্বটির পাস্ট টেন্স করা হয়েছে ড্রপড। ড্রপ মানে পড়ে যাওয়া বা পতিত হওয়া, এটা আমরা জানি। এরপর আমরা সামনে এগিয়ে যাই। দেখুন, আরো বেশ কিছু শব্দ রয়েছে। এইখানে একটি শব্দ রয়েছে দেখুন বাল্ক। বাল্ক হচ্ছে নাউন, এর মানে হচ্ছে আকৃতি। তার মানে এটি সিনোনিম হিসেবে আমরা বলতে পারি সাইজ অথবা ভলিউম অথবা ডাইমেনশন অথবা মেজারমেন্ট অথবা ম্যাস অথবা স্কেল ইত্যাদি। আর দেখুন, ডিস্ট্রয় ভার্বটি আমরা জানি এর মানে হচ্ছে ধ্বংস করা অথবা বিনাশ করা। তার মানে এটি সিনোনিম হিসেবে আমরা বলতে পারি ডেমোলিশ অথবা অ্যানিহিলেট অথবা ডেসিমেট অথবা ডিসোলেট ইত্যাদি।
আর এটার অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ আমরা কি বলতে পারি বলুন তো? অর্থাৎ ধ্বংস করার বিপরীত হচ্ছে কোনো কিছু তৈরি করা, নতুন করে বানানো ইত্যাদি। তার মানে আমরা বলতে পারি কনস্ট্রাক্ট অথবা ইরেক্ট অথবা রেইজ অথবা বিল্ড অথবা ক্রিয়েট ইত্যাদি। এরপরে দেখুন এইখানে একটি শব্দ রয়েছে ডমিনিয়ন্স। ডমিনিয়ন্স হলো প্লুরাল নাউন আর ডমিনিয়ন হলো সিঙ্গুলার নাউন। এই ডমিনিয়ন নাউনটির অর্থ হচ্ছে আধিপত্য অথবা প্রভুত্ব অথবা কর্তৃত্ব ইত্যাদি। এটার সিনোনিম হিসেবে আমরা বলতে পারি অথরিটি অথবা ডমিনেশন অথবা ডমিনান্স অথবা সভরেইনটি ইত্যাদি। তাহলে দেখুন এই সেন্টেন্সটি শুরুতে প্রথমে আমরা চলে যাই, এখান থেকে আমরা অর্থটা ভেঙে ভেঙে প্রথমে করার চেষ্টা করি, তারপরে পুরো সেন্টেন্সের অর্থ বলার চেষ্টা করব। দেখুন, ফর অ্যাজ টু হোয়াট উই হ্যাভ হার্ড ইউ অ্যাফার্ম। আমরা যেভাবে এই সম্বন্ধে শুনেছি যা তুমি নিশ্চিত করেছ, দ্যাট দেয়ার আর আদার কিংডমস অ্যান্ড স্টেটস ইন দ্য ওয়ার্ল্ড। এই পৃথিবীতে আরো রাজ্য রয়েছে, inhabited by human creatures as large as yourself। আপনার মতোই বিশাল দেহির মনুষ্য সৃষ্টির দ্বারা বসবাসকৃত এরকম অনেক রাজ্য রয়েছে। Our philosophers are in much doubt। আমাদের দার্শনিকেরা অনেক সন্দেহের মধ্যে রয়েছেন। And would rather conjecture that you dropped from the moon or one of the stars। এবং তারা বরং অনুমান করেন এটা যে তুমি চাঁদ হতে পতিত হয়েছ অথবা কোনো তারা থেকে খসে পড়েছ। আমরা সামনে এগিয়ে যাই, দেখুন বাকি অংশে কি বলেছে। বিকজ ইট ইজ সার্টেন, কারণ এটা নিশ্চিত, দ্যাট 100 মর্টালস অফ ইউর বাল্ক, তোমার বিশাল দেহের এরকম শত মানুষ, would in a short time destroy all the fruits and cattle of his majesty's dominions। এই মহামান্য রাজার রাজ্যে খুব স্বল্প সময়ে সকল ধরনের ফলমূল এবং গবাদি পশু ধ্বংস করে ফেলতে পারবে। Besides, our history of 6000 moons make no mention of any other regions। তাছাড়া 6000 চাঁদের আমাদের ইতিহাসে এরকম কোনো রাজ্যের কথা উল্লেখ নেই। Then the two great empires of Lilliput and Blefuscu। লিলিপুট এবং ব্লেফাস্কু সাম্রাজ্য ছাড়া এরকম কোনো রাজ্যের উদ্ধৃতি নেই অথবা উল্লেখ করা নেই। তাহলে দেখুন পুরো সেন্টেন্সটির অর্থ কেমন হয় আমরা শুরু থেকে বলার চেষ্টা করি। দেখুন, আমরা যা শুনেছি ও তুমি নিশ্চিত করেছো যে বিশ্বে তোমার মতো বড় মানব জীব দ্বারা অধ্যুষিত অন্যান্য সাম্রাজ্য ও রাষ্ট্র আছে। এই বিষয়ে আমাদের দার্শনিকগণ অনেক সন্দিহান এবং তারা বরং এটা অনুমান করে যে তুমি চাঁদ হতে অথবা অন্য একটা তারকা হতে খসে পড়েছ অথবা পতিত হয়েছ। কারণ এটা নিশ্চিত যে তোমার আকৃতির 100 মানব খুব অল্প সময়ের মধ্যে মহামান্য রাজার রাজ্যের সমস্ত ফল ও গবাদি পশু ধ্বংস করে ফেলবে। এছাড়া আমাদের 6000 চাঁদের ইতিহাসে লিলিপুট এবং ব্লেফাস্কু ছাড়া অন্য কোনো অঞ্চলের বা রাজ্যের উল্লেখ নেই। Which two mighty powers have, as I was going to tell you, been engaged in a most obstinate war for 36 moons past। দেখুন এখানে নতুন শব্দের মধ্যে রয়েছে এনগেজ। এনগেজ হলো ভার্ব, এর মানে হচ্ছে নিয়োজিত থাকা বা নিয়োগ করা বা অংশগ্রহণ করা বা বিজড়িত থাকা ইত্যাদি। তাহলে এটার সিনোনিম হিসেবে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি কানেক্ট অথবা স্লোট অথবা ফিট অথবা অ্যাপয়েন্ট অথবা প্লেস ইত্যাদি। আর এইখানে একটি শব্দ আছে দেখুন, অবস্টিনেট। অবস্টিনেট হচ্ছে অ্যাডজেক্টিভ, এর মানে হচ্ছে একগুঁয়ে অথবা জেদি অথবা অবাধ্য। তাহলে এটা সিনোনিম হিসেবে আমরা বলতে পারি স্টাবার্ন অথবা ফার্ম অথবা অ্যাডামেন্ট অথবা ডগড অথবা হার্ড অথবা বুলহেডেড ইত্যাদি। আর অবস্টিনেটের অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি অ্যাগ্রিয়েবল অথবা অ্যামেনেবল অথবা কমপ্লায়েন্ট অথবা কমপ্লেসেন্ট অথবা অ্যাকুয়েসেন্ট অথবা ফ্রেন্ডলি ইত্যাদি। তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ কেমন দাঁড়ায়। এখান থেকে আমরা শুরু করতে পারি, তাহলে বুঝতে সুবিধা হবে। অ্যাজ আই ওয়াজ গোয়িং টু টেল ইউ, আমি যা তোমাকে বলতে যাচ্ছিলাম। Which two mighty powers have been engaged in a most obstinate war?
এই দুটি বিশাল পরাক্রমশালী শক্তি সবচেয়ে একগুঁয়েমি এবং জেদি যুদ্ধে লিপ্ত রয়েছে। ফর 6 and 30 moons past, 36 চাঁদ ধরে, তেমন বিগত 36 চাঁদ ধরে এই দুটি পরাক্রমশালী রাষ্ট্র এই কঠিন যুদ্ধে লিপ্ত রয়েছে। ইট বিগান আপন দ্য ফলোয়িং অকেশন, এটা পরবর্তীতে উল্লিখিত কারণে শুরু হয়েছিল। এটা মানে যুদ্ধকে বোঝাচ্ছে। তাহলে এই যুদ্ধটি পরবর্তীতে উল্লিখিত কারণে শুরু হয়েছিল। সেই কারণটি কি এখনো বলবে। It is allowed on all hands that the primitive way of breaking eggs before we eat them was upon the larger end, but his present majesty's grandfather, while he was a boy, going to eat an egg and breaking it according to ancient practice, happened to cut one of his fingers. অনেক বড় সেন্টেন্স। আমরা এখানে প্রথমে দেখে নেই আননোন শব্দগুলো কি রয়েছে। এইখানে দেখুন একটি শব্দ রয়েছে প্রিমিটিভ। প্রিমিটিভ হচ্ছে অ্যাডজেক্টিভ, এর মানে হচ্ছে আদিম বা প্রাচীন অথবা আদিকাল। তাহলে এটা সিনোনিম হিসেবে আমরা বলতে পারি অ্যানশিয়েন্ট অথবা আর্কেইক অথবা রুডিমেন্টারি অথবা প্রিহিস্টরিক অথবা অবসলিট ইত্যাদি। এইখানে দেখুন আরেকটি শব্দ রয়েছে অ্যানশিয়েন্ট। অ্যানশিয়েন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, এর মানে হচ্ছে এই যে এখানে বলা আছে যেটা প্রিমিটিভ, অর্থাৎ প্রাচীন, আদি অথবা আদিকালের অথবা পুরাতন, ওল্ড। তার মানে এটা সিনোনিম হিসেবে আমরা বলতে পারি আর্কেইক অথবা ওল্ড অথবা অবসলিট অথবা অ্যান্টিক অথবা অ্যান্টিডিলুভিয়ান অথবা এইজ ওল্ড অথবা এইজিড ইত্যাদি। আর প্র্যাকটিস মানে হচ্ছে অভ্যাস অথবা চর্চা অথবা রীতি, সেটা আমরা জানি। তার মানে এটা সিনোনিম হিসেবে আমরা বলতে পারি এক্সারসাইজ অথবা রিহার্স ইত্যাদি। তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ কেমন দাঁড়ায়। ইট ইজ অ্যালাউড অন অল হ্যান্ডস, সকল হাত ব্যবহার করার অনুমোদন আছে। দ্যাট দ্য প্রিমিটিভ ওয়ে অফ ব্রেকিং এগস বিফোর উই ইট দেম, আমরা যখন ডিম খাই তার আগে ডিম ভাঙ্গার যে প্রাচীন রীতি রয়েছে সেক্ষেত্রে দুটি হাতের ব্যবহার করারই নিয়ম আছে। ওয়াজ আপন দ্য লার্জার এন্ড, এবং ওই ডিমটি ভাঙতে হবে ডিমের বড় অংশটির পাশ থেকে। বাট হিজ প্রেজেন্ট ম্যাজেস্টিস গ্র্যান্ডফাদার, কিন্তু বর্তমান মহামান্য রাজার দাদা, হোয়াইল হি ওয়াজ এ বয়, যখন তিনি একজন বালক ছিলেন অর্থাৎ বাল্যকালে কি ঘটেছিল, গোয়িং টু ইট অ্যান এগ, তখন তিনি একদিন ডিম খেতে গিয়েছিলেন, অ্যান্ড ব্রেকিং ইট অ্যাকর্ডিং টু এনশিয়েন্ট প্র্যাকটিস, এবং প্রাচীন রীতি বা প্রথা অনুসারে তিনি এটা ভাঙতে গিয়েছিলেন। হ্যাপেন টু কাট ওয়ান অফ হিজ ফিঙ্গার্স, এবং এই ডিম ভাঙতে গিয়ে একটি আঙ্গুল কেটে ফেলেছিলেন। তাহলে দেখুন পুরো সেন্টেন্সটির অর্থ কেমন দাঁড়াচ্ছে। ডিম খাওয়ার আগে তা ভাঙার উপায় ছিল এর বড় দিক থেকে শুরু করা, এবং এভাবেই চলছিল। কিন্তু বর্তমান মহামান্য রাজার দাদা তার শৈশবে প্রাচীন উপায়ে ডিম খেতে গিয়ে একটি আঙ্গুল কেটে ফেলেছিলেন। সামনে এগিয়ে যাই, দেখুন whereupon the emperor his father published an edict commanding all his subjects upon great penalties to break the smaller end of their eggs. এই সেন্টেন্সের মধ্যে কিছু নতুন শব্দ রয়েছে। দেখুন এডিক্ট, এই এডিক্ট হচ্ছে নাউন, এর মানে হচ্ছে অনুশাসন অথবা ফরমান অথবা আদেশ। তার মানে এটার সিনোনিম হিসেবে আমরা বলতে পারি ডিক্রি অথবা অর্ডার অথবা ডিরেক্টিভ অথবা রুলিং অথবা প্রোক্লেমেশন ইত্যাদি। আর এইখানে আরেকটি শব্দ রয়েছে কমান্ড ভার্ব থেকে এসেছে কমান্ডিং। কমান্ড ভার্বের অর্থ হচ্ছে আদেশ দেয়া অথবা হুকুম দেয়া। তাহলে এটার সিনোনিম হিসেবে আমরা বলতে পারি ডিরেক্ট অথবা ডিক্রি অথবা ডোমিনেট অথবা রুল অথবা ইনস্ট্রাক্ট অথবা অর্ডার ইত্যাদি। আর এইখানে দেখুন আরেকটি শব্দ রয়েছে পেনাল্টি সিঙ্গুলার নাউন আর পেনাল্টিস প্লুরাল নাউন। এই পেনাল্টি মানে হচ্ছে জরিমানা বা দণ্ড অথবা শাস্তি। তাহলে এটার সিনোনিম হিসেবে আমরা বলতে পারি পানিশমেন্ট অথবা ফাইন অথবা সেন্টেন্স ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ হিসেবে আমরা বলতে পারি পুরস্কৃত করা। তার মানে হচ্ছে অ্যাওয়ার্ড অথবা রিওয়ার্ড অথবা ফরগিভনেস অথবা প্রেইজ অথবা লৌড, মানে প্রশংসা করা ইত্যাদি। তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ কেমন দাঁড়ায়। Whereupon the emperor his father published an edict,
তখনই তার বাবা একটি আদেশ জারি করেন। কি আদেশ জারি করেন? কমান্ডিং অল হিজ সাবজেক্টস, তার সকল প্রজাদেরকে এই আদেশ দেন। কি আদেশ দেন? আপন গ্রেট পেনাল্টিস, অনেক বড় শাস্তি পেতে হবে এই আদেশ না মানলে। কি আদেশ? টু ব্রেক দ্য স্মলার এন্ড অফ দেয়ার এগস, তারা ডিম খাওয়ার সময় যে ডিমটি ভাঙবে সেটা ছোট অংশ থেকে ভাঙবে। তাহলে পুরো সেন্টেন্সটির অর্থ দাঁড়াচ্ছে এরকম: তখন তার বাবা একটি আদেশ জারি করেন যে তার সকল প্রজাকে ডিমের ছোট প্রান্ত থেকে ভাঙতে হবে, তা না হলে অনেক বড় শাস্তি পেতে হবে। The people so highly resented this law that our histories tell us there have been 6 rebellions raised on that account, wherein one emperor lost his life and another his crown. এইখানে দেখুন নতুন শব্দের মধ্যে রয়েছে রিজেন্টেড। রিজেন্ট ভার্ব থেকে পাস্ট টেন্স করা হয়েছে রিজেন্টেড। রিজেন্ট ভার্বের মানে হচ্ছে রুষ্ট হওয়া অথবা রেগে যাওয়া অথবা মনক্ষুণ্ণ হওয়া। তাহলে এটার সিনোনিম হিসেবে আমরা বলতে পারি ইনসাইট অথবা এক্সাইট অথবা বিগ্রাস ইত্যাদি। আর দেখুন এইখানে একটি শব্দ রয়েছে রেবেলিয়ন সিঙ্গুলার নাউন আর রেবেলিয়ন্স প্লুরাল নাউন। রেবেলিয়ন হচ্ছে বিদ্রোহ, তাহলে এটা সিনোনিম হিসেবে আমরা বলতে পারি প্রোটেস্ট অথবা ভায়োলেন্স অথবা ইনসার্জেন্স অথবা আপহিবল অথবা মিউটিনি অথবা আউটব্রেক অথবা আপরাইজিং অথবা রেভলিউশন অথবা রাইজিং অথবা রিভোল্ট ইত্যাদি। তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ কেমন দাঁড়ায়। দ্য পিপল সো হাইলি রিজেন্টেড দিস ল, এই আইনের কারণে অনেকেই ক্ষুব্ধ হয়েছিল বা মনক্ষুণ্ণ হয়েছিল। দ্যাট আওয়ার হিস্ট্রিজ টেল আস, যা আমাদের ইতিহাস আমাদেরকে বলে। দেয়ার হ্যাভ বিন 6 রেবেলিয়ন্স রেইজড অন দ্যাট অ্যাকাউন্ট, এই কারণে 6টি বিদ্রোহ হয়েছে। হোয়ারইন ওয়ান এম্পারার লস্ট হিজ লাইফ, একজন সম্রাট তার জীবন হারিয়েছেন। অ্যান্ড আনাদার হিজ ক্রাউন, অন্যজন তার মুকুট হারিয়েছেন। তাহলে দেখুন পুরো সেন্টেন্সটির অর্থ কেমন দাঁড়াচ্ছে। আমাদের ইতিহাস বলে যে মানুষ এই আইনের কারণে এতটা বেশি ক্ষুব্ধ হয়েছিল যে এর ফলে 6 বার বিদ্রোহ হয়েছিল এবং এসব বিদ্রোহের কারণে একজন সম্রাট তার জীবন হারিয়েছিলেন এবং অন্য একজন তার মুকুট হারিয়েছিলেন। These civil commotions were constantly fomented by the monarch of Blefuscu, and when they were quelled, the exiles always fled for refuges to that empire. এখানে দেখুন নতুন শব্দের মধ্যে রয়েছে কমোশনস। কমোশন হলো সিঙ্গুলার নাউন, কমোশনস প্লুরাল নাউন। কমোশন মানে হচ্ছে আন্দোলন অথবা বিদ্রোহ। তাহলে এটা সিনোনিম হিসেবে আমরা বলতে পারি আনরেস্ট অথবা ইনসারেকশন অথবা রেবেলিয়ন অথবা রিভোল্ট অথবা আপরাইজিং অথবা রেভলিউশন অথবা আউটব্রেক অথবা মিউটিনি অথবা ইনসার্জেন্স অথবা আপহিবল ইত্যাদি। অর্থাৎ এখানের যে রেবেলিয়ন আর এইখানের কমোশন প্রায় একই অর্থে। এরপরে দেখুন আরেকটি শব্দ কনস্ট্যান্টলি। কনস্ট্যান্ট অ্যাডজেক্টিভ, কনস্ট্যান্টলি অ্যাডভার্ব। এর মানে হচ্ছে প্রতিনিয়ত অথবা সর্বদা অথবা অবিরতভাবে। তাহলে এটা সিনোনিম হিসেবে আমরা বলতে পারি কন্টিনিউয়াসলি অথবা অলওয়েজ অথবা কন্টিনিউয়ালি অথবা রেগুলারলি অথবা ফ্রিকোয়েন্টলি অথবা ইনসিস্টেন্টলি অথবা রিলেন্টলেসলি অথবা পারসিস্টেন্টলি ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ হিসেবে তাহলে আমরা বলতে পারি ইররেগুলারলি অথবা ইনফ্রিকোয়েন্টলি অথবা ইন্টারমিটেন্টলি অথবা হার্ডলি অথবা স্কার্সলি ইত্যাদি। আর পরের শব্দটি দেখুন ফোমেন্ট ভার্ব থেকে ফোমেন্টেড ভার্বের পাস্ট পার্টিসিপল করা হয়েছে এবং সেটা প্যাসিভ ভয়েস। These civil commotions were constantly fomented by the monarch of Blefuscu. এটি প্যাসিভ ভয়েসে রয়েছে। এখন ফোমেন্ট ভার্বটির মানে কি? ফোমেন্ট হচ্ছে প্ররোচিত করা অথবা মদদ দেয়া। তার মানে এটার সিনোনিম হিসেবে আমরা বলতে পারি এক্সাইট অথবা ইনসাইট অথবা ইনস্টিগেট অথবা পিক অথবা প্রভোক অথবা স্টেয়ার অথবা রেইজ অথবা হুইপ ইত্যাদি। আর এখানে যে শব্দটি আছে মনার্ক, এটি নাউন, এর মানে হচ্ছে রাজা বা রাষ্ট্র শাসক। এটা আমরা জানি, তার মানে এটা সিনোনিম হিসেবে আমরা বলতে পারি কিং অথবা কুইন অথবা বলতে পারি রুলার অথবা লিডার অথবা এম্পারার ইত্যাদি।
আর এইখানে একটি ভার্ব আছে, দেখুন এইটিও প্যাসিভ ভয়েসে রয়েছে, দে ওয়ার কোয়েলড। কোয়েল ভার্বের পাস্ট পার্টিসিপল কোয়েলড করা হয়েছে। কোয়েল ভার্বের মানে হচ্ছে দমন করা। তার মানে এটা সিনোনিম হিসেবে আমরা বলতে পারি সাপ্রেস অথবা রিপ্রেস অথবা ক্রাশ অথবা কোয়াশ ইত্যাদি। ফিলি ভার্বের পাস্ট টেন্স করা হয়েছে ফ্লেড। তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ কেমন হয়, প্রথমে আমরা ভেঙে ভেঙে করার চেষ্টা করি। দিস সিভিল কমিশনস আর কনস্ট্যান্টলি ফোমেন্টেড। এই নাগরিক আন্দোলনগুলোকে প্রতিনিয়ত মদদ দেওয়া হয়েছে কাদের দ্বারা? বাই দ্য মনার্কস অফ ব্লেফস্কো। ব্লেফস্কোর রাজাদের দ্বারা এই আন্দোলনগুলোকে প্রতিনিয়ত মদদ দেওয়া হয়েছে। অ্যান্ড হোয়েন দে ওয়ার কোয়েলড, এবং যখন সেগুলোকে দমন করা হয়েছে, দ্য এক্সাইলস অলওয়েজ ফ্লেড ফর রিফিউজি টু দ্যাট এম্পায়ার। তখন ওই নির্বাসিতরা ওই সাম্রাজ্যে রিফিউজি হিসেবে পালিয়ে গিয়েছে। তাহলে দেখুন পুরো সেন্টেন্সটির অর্থ কেমন দাঁড়ায়। এসব নাগরিক বিদ্রোহ ক্রমাগতভাবে বেলেফস্কো রাজাদের দ্বারা সাহায্যপ্রাপ্ত হয়েছিল এবং যখন তাদেরকে দমন করা হয়েছিল তখন নিরাপদ আশ্রয়ের জন্য ওই রাজ্যে তারা পালিয়ে গিয়েছিল। It is computed that 11,000 persons have at several times suffered death rather than submit to break their eggs at the smaller end. এইখানে দেখুন নতুন শব্দের মধ্যে রয়েছে কম্পিউট। কম্পিউট হলো ভার্ব, কম্পিউটেশন হচ্ছে নাউন, কম্পিউটারও নাউন। কম্পিউট ভার্বের অর্থ হচ্ছে গণনা করা বা হিসাব করা। তার মানে এটা সিনোনিম হিসেবে আমরা বলতে পারি ক্যালকুলেট অথবা কাউন্ট অথবা ফিগার ইত্যাদি। আর দেখুন এইখানে কিন্তু একটি শব্দ রয়েছে সাবমিট। সাবমিট হচ্ছে দাখিল করা বা সমর্পণ করা। আর এটা সিনোনিম হিসেবে আমরা বলতে পারি ইল্ড অথবা সাকাম্ব অথবা সারেন্ডার অথবা লস ইত্যাদি। তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ কেমন দাঁড়ায়, প্রথমে আমরা ভেঙে করার চেষ্টা করি। ইট ইজ কম্পিউটেড দ্যাট, এটা গণনা করা হয় যে বা হিসাব রাখা হয় যে 11,000 persons have at several times, বিভিন্ন সময়ে প্রায় 11,000 লোক সাফার্ড ডেথ, মৃত্যুবরণ করেছিল, rather than submit to break their eggs at the smaller end, তারা ডিমের ক্ষুদ্র অংশ ভাঙ্গার পরিবর্তে তারা বরং মৃত্যুবরণ করেছিল। তাহলে দেখুন পুরো সেন্টেন্সটির অর্থ কেমন দাঁড়ায়। এটা গণনা করা হয়েছে যে বিভিন্ন সময়ে প্রায় 11,000 মানুষ মারা গিয়েছে, তারপরও তারা ডিমের ছোট অংশের দিকে ভাঙতে রাজি হননি। Many hundred large volumes have been published upon this controversy, but the books of the big Indians have been long forbidden, and the whole party rendered incapable by law of holding employments. বেশ বড় সেন্টেন্স এবং বেশ কিছু শব্দ নতুন রয়েছে। দেখুন এইখানে একটি শব্দ রয়েছে কন্ট্রোভার্সি। কন্ট্রোভার্সি হচ্ছে নাউন, এর মানে হচ্ছে বিতর্ক অথবা বিরোধ অথবা মতবিরোধ। তার মানে এটার সিনোনিম হিসেবে আমরা বলতে পারি ডিসপিউট অথবা অল্টারকেশন অথবা ডিসএগ্রিমেন্ট। আর এইখানে একটি ভার্ব আছে রেন্ডার ভার্ব থেকে রেন্ডার্ড ভার্বের পাস্ট টেন্স করা হয়েছে। এই রেন্ডার ভার্বের অর্থ হচ্ছে বিনিময়ে দেয়া বা সমর্পণ করা অথবা দেয়া। আর দেখুন পরের শব্দটি ইনক্যাপাবল। ইনক্যাপাবল হচ্ছে অ্যাডজেক্টিভ, ক্যাপাবলের বিপরীত হচ্ছে ইনক্যাপাবল। ক্যাপাবল হচ্ছে সমর্থ বা সক্ষম, আর ইনক্যাপাবল হচ্ছে অসমর্থ বা অক্ষম। এই অ্যাডজেক্টিভটির সিনোনিম হবে আনএবল অথবা ইনকম্পিটেন্ট অথবা ইনেপ্ট অথবা ইউজলেস অথবা ল্যাকিং অথবা ইনএফেকচুয়াল অথবা আনস্কিলড ইত্যাদি। আর এটির বিপরীত বা অ্যান্টোনিম কি হবে বলুন তো? তার মানে হলো সমর্থ। তার মানে আমরা বলবো ক্যাপাবল অথবা অ্যাবল অথবা কম্পিটেন্ট অথবা অ্যাকমপ্লিশড অথবা স্কিলড ইত্যাদি। তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ কেমন হয়, প্রথমে আমরা ভেঙে ভেঙে অর্থ করার চেষ্টা করি। Many hundred large volumes have been published upon this controversy. এই বিতর্কের উপরে বড় বড় ভলিউমের অনেক বই প্রকাশিত হয়েছে। But the books of big Indians have been long forbidden. কিন্তু বিগ ইন্ডিয়ানদের বইগুলো দীর্ঘদিন ধরে নিষিদ্ধ রয়েছে। And the whole party rendered incapable. এবং ওই পুরো দলটিকেই অসমর্থ বা অক্ষম হিসেবে রাখা হয়েছে।
বাই ল অফ হোল্ডিং এমপ্লয়মেন্টস, আইন দ্বারা তাদের কর্মসংস্থান থেকে বঞ্চিত করার মাধ্যমে। তাহলে দেখুন পুরো সেন্টেন্সটির অর্থ কেমন দাঁড়ায়। এই বিতর্কের উপরে শত শত বিশাল আকারের বই প্রকাশিত হয়েছে, কিন্তু বিগ ইন্ডিয়ানদের বইগুলো দীর্ঘদিন ধরে নিষিদ্ধ রয়েছে এবং পুরো দলকে অক্ষম করা হয়েছে আইন দ্বারা তাদের কর্মসংস্থান থেকে বঞ্চিত করার মাধ্যমে। এই ছিল আমাদের পুরো গল্পটি। আর পরবর্তীতে দেখুন বেশ কিছু প্রশ্ন রয়েছে, আমাদের পরবর্তী লেসনে রয়েছে দ্য ওয়ান্ডার্স অফ ভিলায়েত। এটা আমরা পরবর্তী টিউটোরিয়ালে শিখব, সেটা দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।